নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখিকা শম্পা মিত্রের লেখা গল্প রাজ্যটোপ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বাসব কিছুদিন থেকেই ভারী বিপদে পড়েছে। একটা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করে সে। মাইনেটা খুব হেলাফেলার নয়। কলিকাতায় নিজস্ব বাড়ি, সংসারটিও যেন অর্ডার দিয়ে তৈরি করানো। বাবা মা, একটি মাত্র ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে। বাবা প্রাক্তন সরকারি কর্মচারী, মোটা পেনশন পান। মা অতি ভালো মানুষ, রান্নাঘর নিয়েই মোটামুটি ব্যাপৃত আছেন। এরকম একটি অবিবাহিত সুপাত্র চোখের সামনে ঘুরে বেড়ালে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত পরিজন সবাই যেন অস্থির হয়ে ওঠে। ইদানিং বাসবের অবিবাহিতত্ব ঘরে বাইরে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। বাড়িতে মা প্রায় ধর্মঘটের হুমকি দিচ্ছেন। গায়ে মাথায় হাত বুলিয়ে মিহি স্বরে শুরু করেন। ধাপে ধাপে গলার স্বর চড়তে থাকে। শেষ হয় সপ্তমে উঠে। সংলাপে অভিমান, বিলাপ, হতাশা। ছোট ভাইও মায়ের পক্ষেই ভোট দেয়। দাদার নেতিবাচক মনোভাবের সে কড়া সমালোচক। এ না হয় গেল বাড়ির ব্যাপার, কিন্তু বাইরে বন্ধু, সহকর্মী, বয়োজ্যেষ্ঠ, শ্রদ্ধাভাজন, ভাইয়ের বন্ধু, বন্ধুর ভাই, পাড়াতুতো মাসিমা, এমনকি বসের বউ পর্যন্ত প্রত্যেকেই বাসবের এই আরামদায়ক অবিবাহিতত্ব ঘোচানোর জন্য মরিয়া। নানা অকাট্য যুক্তি দিয়ে তারা বাসবকে বুঝিয়ে দেন তার অবিলম্বে বিয়ে করাটা সমাজের বৃহত্তর স্বার্থে কতটা প্রয়োজনীয়। তাদের ওজস্বিনী বক্তৃতার তোড়ে বাসব হিমশিম খায়, হাঁকপাক করে। সত্যি বলতে কি, বিয়ে না করার কোনো কারণ নেই বাসবের, ইচ্ছেও নেই। কিন্তু বিয়ে হবে কিভাবে? প্রেমের বিয়ে? আউট অফ কোয়েশ্চেন। এখনো পর্যন্ত একটা প্রেমই তো করে উঠতে পারেনি বাসব। ছাত্রাবস্থায় মেয়েদের থেকে বরাবরই একটা সভয় দূরত্ব বজায় রেখেছে সে। প্রেমে পড়া, হৃদয় বিনিময়, এসব জিনিস বইয়ে পড়তে চমৎকার লাগে, কিন্তু বাস্তব জীবনে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ, এমনটি তার ধারণা। একটু ভালো মন্দ খেতে ভালোবাসে সে। তাই ছুটির দিনগুলোতে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কবিতা না লিখে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করেই দিব্যি কেটে যেত তার। তাই প্রেম টেম করা আর হয়ে ওঠেনি। তবে কি কাগজে বিজ্ঞাপন? না, ওই পদ্ধতিটিকে বড্ড স্থূল মনে হয় তার। কোথাও যেন একটা বাণিজ্যিকতার ছোঁয়া আছে ওতে। সুন্দরী ব্যতীত পত্রালাপ নিষ্প্রয়োজন। না, ওভাবে নয়। তাহলে উপায় কি? হ্যাঁ, প্রচুর পাত্রের খবর পাওয়া যাচ্ছে ঠিকই। সত্যি বলতে কি, পরিচিত, অর্ধপরিচিত, স্বল্প পরিচিত, নানা উৎস থেকে স্রোতের মতো পাত্রীদের খবর তেড়ে আসছে তার দিকে। বাসব হাবুডুবু খাচ্ছে সেই তথ্যধারায়। কিন্তু ঝাল বা মিষ্টি কোনোটাই পরের মুখে খাওয়াটা কাজের কথা নয়। বিয়ে করতে গেলে তাকে, মানে নিতান্ত সেই যখন বিয়েটা করছে, তখন তার নিজেকে তো একটু ব্যক্তিটিকে দেখে নিতেই হবে। তাহলে কি সেই চিরকালীন রীতিতে মেয়ে দেখা? না, আবারও আপত্তি বাসবের। সাঙ্গপাঙ্গ নিয়ে এক অপরিচিত হতভাগ্য কন্যার জনকের ঘাড় ভেঙে প্লেট প্লেট সুখাদ্য উড়িয়ে রুমালে মুখ মুছতে মুছতে পরে খবর দেব বলে চলে আসা, ওসব বাসবের দ্বারা হচ্ছে না। তাহলে কিভাবে, কেমন করে তবে উপযুক্ত পাত্রীটি পিতৃগৃহ নামক গাছের ডাল থেকে টুপ করে খসে পড়বে বাসবের জীবনভূমিতে? ভাই বলল, দাদা তুই একটা ইডিয়েট। আজকাল কেউ পাত্রীর বাড়িতে মেয়ে দেখতে যায় নাকি? মেয়ের সঙ্গে একটা অ্যাপও করে কোনো রেস্টুরেন্টে মিট কর। সেখানে কোনো ফালতু পার্টি থাকবে না। মৃদু আলোর নিচে বসে তুই তোর হবু বউয়ের সঙ্গে নিশ্চিন্তে কথা বলতে পারবি। ব্যাকগ্রাউন্ডে মুকেশ কিংবা বেগম আক্তার। মেয়ে দেখার আইডিয়াল পরিবেশ। প্রস্তাবটা মনে ধরল বাসবের। পাত্রীর খবর আনলেন পিস্তুত বৌদি, তার মামাতো বোন। সুশ্রী, এমএ পাস, ভালো গান গায়, বাড়ির অবস্থা ভালো, একমাত্র মেয়ে। বাসবের সঙ্গে একেবারে মেড ফর ইচ আদার। পাত্রীর সঙ্গে সাক্ষাৎকারের স্থান ঠিক হলো, দিনক্ষণ ঠিক হলো। মেয়ে তার দাদার সঙ্গে যাবে, বাসব একা। পিস্তুত বৌদি বাসবের বিয়েতে বরযাত্রী যাবেন বলে শাড়ি গয়না বাজতে বসলেন। রেস্টুরেন্টে পা দিয়েই যেন চোখ জুড়িয়ে গেল বাসবের। চমৎকার হালকা আলো চারদিকে, ছোট ছোট টেবিলে ফুল সাজানো, দেওয়ালে ছবি, মৃদু সানাইয়ে সুর ভাসছে হাওয়ায়। নজরে পড়ল অপেক্ষমানা একটি সুশ্রী সুসজ্জিতা তরুণী আর একটি হাসিমুখ তরুণের দিকে।
মুশকিল করল রেস্টুরেন্টের রাঁধুনিরা। কথাবার্তা ভালো এগোচ্ছিল। প্রথম রাউন্ডটা বাসব খুবই স্মার্টলি সামলালো। জানা গেল পারমিতা সাহিত্য ভালোবাসে, ঋত্বিক ঘটকের ভক্ত, ভালো সেতার বাজায়। বাসব সাগ্রহ কৌতূহল আর জুৎসই প্রশস্তি ঝেড়ে বেশ চৌকসভাবেই পরিচয়ের পথে অগ্রসর হচ্ছিল। এমন সময় টেবিলে খাবার এলো। সাদা পোশাক পরা বেয়ারার তৎপরতায় নানা ধরনের ছোট বড় প্লেট বাটি টেবিলে সুবিন্যস্ত হয়ে এক মনোহর দৃশ্যের অবতারণা করল। রবীন্দ্র সাহিত্যের নন্দন তত্ত্ব নিয়ে পারমিতার বক্তৃতা শুনতে শুনতে মনোযোগ ব্যাহত হলো বাসবের। বাহ, ভারী সুন্দর গন্ধ আসছে তো। পারমিতা প্রশ্ন করল, আচ্ছা, রক্তকরবী আর অরূপ রতনের মধ্যে আপনি কি কোথাও মিল পান? বাসব বলল, এবার শুরু করলে হয় না? খাওয়া শুরু করতে বিপদ আরও বাড়ল। ফিশ ফ্রাইটা ভারী চমৎকার হয়েছিল। বাসবের মনে পড়ল ছোট কাকার বিয়ের ফিশ ফ্রাইটা এত ভালো হয়নি। তাই মার্কেট ইকোনমি নিয়ে পারমিতার ধারালো মন্তব্যের উত্তরে এসে বলে ফেলল, মাছটা রিয়েলি ভালো। মাছের পরে এলো চিকেন। পারমিতা আবার কি যেন বলছে, কিন্তু বাসবের কানে ঢুকছে না। সে চিকেন কারির স্বাদে আপ্লুত। ঝোল থেকে ধোঁয়া উঠছে, ঝাপসা হয়ে যাচ্ছে পারমিতার প্রসাদিত মুখ। হঠাৎ খাওয়ায় ছেদ পড়ল বাসবের। পারমিতা বলছে, জানি এ ব্যাপারে আমার সঙ্গে আপনি একমত নন, তাই তো? বেশ তো, আপনার মতটাই বলুন না। বাসব পরম তৃপ্তিতে চিকেনের হাড় চিবোতে চিবোতে বলল, বোনলেস চিকেন খেয়ে ঠিক মন ভরে না, যাই বলুন। আপনি আরেকটু নেবেন? পারমিতার মুখ থমথম করছে দেখে বাসব ভেতরে ভেতরে ঝাঁকুনি খেল। না, কোথাও একটা কিছু গন্ডগোল করে ফেলেছে সে। তাড়াতাড়ি কথা ঘোরাতে গিয়ে পারমিতার দাদাকে বলল, আচ্ছা, এই চিকেন সুইট অ্যান্ড সাওয়ার বলে একটা প্রিপারেশন আছে, কেমন লাগে আপনার? বোমা ফাটল পারমিতার কঠিন কণ্ঠে। আমরা এবার উঠব, চল দাদা। বাসব নিরুপায় হয়ে সামলানোর চেষ্টা করল। সে কি, আপনার কথা শুনতে খুব ভালো লাগছিল যে, আর এদের পুডিংটাও চমৎকার, প্লিজ খান। পারমিতা সশব্দে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। আপনিই খান, রাবিশ। বৌদি এসে বাসবকে এক হাত নিলেন। পারমিতা নাকি বৌদিকে বলেছে, তোমার দেওরের সঙ্গে কোনো হোটেলের ওয়েটারের বিয়ে দাও, কোনো ভদ্রমহিলাকে বিয়ে করার উপযুক্ত উনি নন। বৌদি চলে যাওয়ার পরে মা চিন্তিত মুখে বললেন, কিরে, তোর ওপর ওরা এত রেগে গেল কেন? যাকগে, ওরকম দেমাকি মেয়ের সঙ্গে বিয়ে না হওয়াই ভালো। এরপর সম্বন্ধ এলো অফিসের সহকর্মীর মাধ্যমে, তারই বোন। এবারেও নামি রেস্তোরাঁয় গিয়ে দিনক্ষণ ঠিক করা হলো। বাসব এবার আগের থেকেই সাবধান। বাজার চলতি সব কটি সিনেমার খোঁজ খবর নিয়েছে। জনপ্রিয় নায়ক নায়িকাদের পছন্দ অপছন্দ সম্পর্কে সব রকম তথ্য সংগ্রহ করে খাতার পাতায় শর্ট নোট লিখে পরীক্ষা পাশের আগ্রহ নিয়ে সেগুলো মুখস্থ করেছে। সহকর্মী পরমেশ বলেছিল, আজকাল মেয়েরা খুব ক্রিকেটের খোঁজ খবর রাখে। অতএব বাসবকেও রাখতে হয়েছে। কোনোভাবেই বোকা বনতে সে রাজি নয়। নির্দিষ্ট দিনে বাসবের সঙ্গে দেখা হলো পাত্রী লিলির। এবার পাত্রী একাই এসেছে। পুরুষ অভিভাবকের সঙ্গে আসাটা আত্মসম্মানের পরিপন্থী, এই তার ধারণা। তাই বলে সাজতে কার্পণ্য করেনি লিলি। চমৎকার একটি বিদেশি সুগন্ধের সৌরভ তাকে ঘিরে আছে। বাসব নিখুঁত ভদ্রতায় তাকে নিয়ে বসল কোণের দিকে নিরিবিলিতে একটি ছোট্ট টেবিলে। বেয়ারা এলো খাবার নিয়ে। বাসব ভালো করে তাকিয়েও দেখছে না খাবারের দিকে। তার মুগ্ধ দৃষ্টি লিলির মুখেই নিবদ্ধ। লিলি কথা বলছে। সে প্রশংসমান বিস্ময়ে সায় দিতে দিতে অন্যমনস্ক অবহেলায় চামচ তুলছে মুখে। স্যালাড, স্যুপ, নোনতা পর্ব নির্বিঘ্নে শেষ হলো। বাকি আছে মিষ্টি। দারুণ আত্মবিশ্বাসে বাসব তখন টকবক করে ফুটছে। কাল করল ওটাই। যেই লিলি কথায় কথায় একবার রসগোল্লার কথা তুলল, আর যায় কোথায়। কলকাতার রসগোল্লা আর চন্দননগরের রসগোল্লার তুলনামূলক আলোচনা শেষ করে ভীমনাগের সন্দেশকে ছুঁয়ে বড়বাজারের অমৃতিতে এসে উপসংহার টানবার পর তার খেয়াল হলো তীরে এসে তরি ডুবেছে। না, লিলি অবশ্য পারমিতার মতো চেয়ার সরিয়ে ছিটকে উঠে পড়ল না, শুধু সুগন্ধি রুমাল চেপে ধরল চোখে। লিলির দাদা সুবিনয় বসাক পরের দিন অফিসে এলো গম্ভীর মুখে। বাসবকে যেন দেখেও দেখল না। বুক ধরফর করতে লাগলো বাসবের।
লাঞ্চের সময় দেতো হাসি হেসে এগিয়ে গেল কথা বলতে। মানে তা ব্যাস, বলতেই আগুন। লিলি নাকি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলেছে, দাদা তুমি কি করে আমাকে ওই একটা ব্রুটের কাছে পাঠিয়েছিলে? ওই ভোজন সর্বস্ব ব্লান্ট লোককে কি কোনো রুচিশীল মেয়ে বিয়ে করতে পারে? উপসংহারে সতেজে বলে সুবিনয়, তুই যে এত বড় অপদার্থ জানতাম না, আমারই ভুল হয়েছিল। যাক, লিলিটা বেঁচে গেছে। অধবদনে বাসব নিজের সিটে ফেরে। পরে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা ভেবে একটা সিদ্ধান্তে পৌঁছয় বাসব। না, বিয়ে তার দ্বারা হয়ে উঠবে না। বিয়েটা যখন কোনো মেয়েকেই করতে হবে, আর মেয়েদের সঙ্গে মানিয়ে চলা যখন তার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন উপায় কি? সত্যি বলতে কি, মেয়েদের সম্পর্কে কেমন যেন একটা ভয়ই জন্মে যাচ্ছে বাসবের। কিন্তু তাও আবার যখন মেসোমশাইয়ের ভাইজি রাকার সঙ্গে সম্বন্ধ এলো, এড়াতে পারা গেল না। মা বললেন, টুকু নিজে সম্বন্ধ এনেছে, না দেখলে ওর অসম্মান, তুই একবার গিয়ে দেখে আয় শুধু। স্থানকাল ঠিক হলো। রাকা সুশ্রী, তন্নি, উচ্চশিক্ষিত, সপ্রতিভ। মায়ের আশা এবার ঠিকই একটা হিল্লে হবে বাসবের। বলে দিলেন, একটু সাবধানে কথা বলবি। এবার আর বড় রেস্টুরেন্ট নয়, শহরের এক জনবিরল এলাকায় ছোট্ট সুন্দর একটি নিরালা কফিখানায় দেখা হলো দুজনের। ধুমায়িত কফির সঙ্গে এলো প্যাটিস, পেস্ট্রি, বার্গার। কে জানতো যে এদের প্যাটিস এত ভালো হয়? রাকা যখন ঠুংরির এলাহাবাদ ঘরানার শৈলী বিস্তার নিয়ে গভীর আলোচনায় মগ্ন, তখন বাসব মগ্ন গরম প্যাটিসের স্বাদে। হ্যাঁ, দু একটা হ্যাঁ হুঁড় বেশি আর কিছু বেরোলো না বাসবের মুখ দিয়ে। বেচারা রাকা হতাশ হলো একটু। এরপরে পেস্ট্রি পর্বে রাকা যখন উচ্ছ্বসিত হয়ে বলল, আচ্ছা, সবাই বলে আমাকে নাকি এই পার্টিকুলার রংটাতে খুব মানায়, সত্যি কি তাই? বাসব যেন পেস্ট্রি চিবোতে চিবোতে ঘুম ভেঙে জেগে উঠে বলল, ইয়ে হ্যাঁ, কেকের চাইতে পেস্ট্রি ভালো। রাকা শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল বাসবের দিকে। বাসব পরিস্থিতি মেরামত করার জন্য ঢোক গিলে বলল, বাহ, আপনার খোঁপার ফুলটা ভারী সুন্দর লাগছে তো। রংটা ঠিক যেন সদ্য তৈরি হওয়া মিহিদানার মতো। না, রাকা অগ্নুৎপাত ঘটালো না, ফুঁপিয়ে কেঁদে উঠল না, হঠাৎ খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে গড়িয়ে পড়ল রাকা, আর বাসবের কান দিয়ে আগুন ছুটতে লাগলো। বারবার 3 বার। এরপর যখন পাড়ার পাকড়াশি বৌদি সম্বন্ধ নিয়ে এলেন, বাসবের চোয়াল শক্ত হয়ে উঠল। সংক্ষেপে বলল, খেপেছেন? কিন্তু না, বৌদির অনুরোধ আর মায়ের অনুনয় আবার ফিল্ডে নামতে হলো বাসবকে। তবে মাকে কড়া আলটিমেটাম দিয়ে সে বলল, এই কিন্তু শেষ, আর নয়। অনন্যার সঙ্গে দেখা হলো এক ঘরোয়া রেস্টুরেন্টে। বাসব অনেকটা উদাসীন, কিছুটা হতাশ। বসা হলো, খাবারের অর্ডার দেয়া হলো। বাসবের মুখ দেখে বোঝা শক্ত সে খাবার অর্ডার দিচ্ছে না মাস কাবারি হিসেব লিখছে। সে এবার দৃঢ় প্রতিজ্ঞ, সায় দিয়ে যাওয়া ছাড়া কথাই বলবে না। গরম তন্দুরি রুটি আর মাটন কোরমার যুগলবন্দি একরকম নিঃশব্দেই চলতে লাগলো। কেন জানি না, অনন্যাও ভারী চুপচাপ। খেতে খেতে বাসবের কেমন অস্বস্তি হতে লাগলো। মুখ বুজে খেয়ে যাওয়াটা কেমন বোকা বোকা লাগছে। অনেক ভেবেচিন্তে বলল বাসব, সিনেমা দেখেন? দেখি মাঝে মাঝে, মৃদু স্বরে বলল অনন্যা। বাসব এগোতে লাগলো। সত্যজিৎ রায় আর তপন সিংহের মধ্যে কাকে বেশি ভালো লাগে? হিচককের কোনো ছবি দেখা আছে কিনা? অস্কার সম্পর্কে কি মতামত? কথাবার্তার গাড়ি গড়গড় করে এগিয়ে চলতে লাগলো। বাসব নিজের কৃতিত্বে দস্তুর মতো পুলকিত। সে যে এত সুন্দর কথা বলতে পারে তা কি সে নিজেই জানতো? প্রশ্ন করল অনন্যাকে, ডাস্টিন হফম্যানকে আপনার কেমন লাগে? অনন্যা নিবিষ্ট মনে বসে খাচ্ছিল। হঠাৎ বাসবের প্রশ্নের মুখোমুখি হয়ে থতমত খেয়ে বলে ফেলল, কোরমাটা খুব ভালো করেছে, তবে ধনেপাতা দিলে আরো ভালো হতো। বলেই লজ্জায় মুখ লাল হয়ে উঠল অনন্যার। বুঝেছে বেফাঁস বলা হয়ে গেছে। মুখ নিচু করে তাকিয়ে রইল টেবিল ক্লথের দিকে। বাসব নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। টেবিলের ওপর ঝুঁকে পড়ে নিজের বাঁ হাত দিয়ে অনন্যার বাঁ হাত চেপে ধরল। বলে উঠল, কি বললেন? আবার বলুন প্লিজ। অনন্যা বিমূঢ় বলল, কোনটা? ওই যে এইমাত্র যা বললেন। না না, মাফ করবেন, আপনি কি জিজ্ঞেস করলেন আমি ঠিক খেয়াল করিনি।
আমি বলছিলাম মাংসটাতে ধনেপাতা দিলে আরো ভালো হতো। বাসব তখনও অনন্যার হাত চেপে ধরে আছে, বলল, অনু চলো আজই তোমার আংটির অর্ডার দিয়ে আসি। শুনছিলেন লেখিকা শম্পা মিত্রের লেখা গল্প রাজজোটক। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।